ইনশাআল্লাহ স্বাধীনতা বলেন তো, দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হয়েছে ৭১ সালে, সেই স্বাধীনতা ২৪-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ যদি দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? এদিকে দেশের পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ ডক্টর ইউনূস এবং সেনাপ্রধান হঠাৎ করে জাতিসংঘের চাপের মুখে পড়তে চলেছেন তারা। হঠাৎ কপাল খুলে গেল আওয়ামী লীগের। তবে কি আবারও দেশে ফিরতে চলেছে শেখ হাসিনা? দেশের পরিস্থিতি বা কোন দিকে যাচ্ছে, কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে অবশ্যই দর্শকের ভিডিওটা দিতে থাকুন। ওই বক্তব্যকে আমি যেমন বলি যে অনেকদিন পরে সে হয়তোবা একটা স্ট্যান্ড নিয়েছে, আমি সমর্থন বেসমর্থন কিছুই বলছি না, বিকজ আমি আসলে এখন মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি, বিশেষ করে সেনাবাহিনীকে বিশ্বাসের পুরো ব্যাপারটা আমার কাছে মানে এরকম কোথাও মনে হচ্ছে যে নিজের তাগিদে কোথাও একটা সেনার তো একটা নিজস্বতা রয়েছে, সেই তাগিদে কোথাও একটা কি তার এই ধরনের গণপরিষদ এবং সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি। জনাব সার্জিস আলম তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন। এবার তিনি আরো স্পেস রাজনৈতিক দল হিসাবে আমাদের গতানুগতিক দ্বারার যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলোর তুলনায় চারিত্রিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে একটু পজিটিভ ভূমিকায় কিন্তু জামাত ছিল, যে দুর্নীতি করে না, লুটপাট করে না, অনেক কিছু করে না। আমরা প্রতিদিন গণমাধ্যমে বিএনপির নানান লুটপাটের খবর শুনছি, কিন্তু এই প্রথমবারের মতন এমন খবর জামাতের পক্ষ থেকে আসবে জামাতও কল্পনা করে নাই। আর এইভাবে জামাতের 2 উইকেট জনগণ গণধোলাই দিয়া ফেলে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে একাউন্ট আছেন প্লিজ দয়া করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সংসদ নির্বাচন একসঙ্গে চায় জাতীয় নাগরিক পার্টি। এর আগে একটা রিপোর্ট করেছিলাম দর্শক, সেখানে বলা হচ্ছিল গণপরিষদ নির্বাচনের কথা, কিন্তু সংসদ নির্বাচনের কথা সেখানে ছিল না। আজকে প্রথম আলোর যে রিপোর্টে সেখানে দেখছি যে সংসদ নির্বাচনের কথাও বলা আছে। তো এটা ভালো একটা অগ্রগতি, যদিও আমার যেটা ধারণা যে গণপরিষদের নির্বাচন বড় রাজনৈতিক দল বিএনপি চাইবে না। এখানে বিএনপি একটা ফ্যাক্টর, এখানে যত যাই বলুক না কেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে বটে, কিন্তু এই আন্দোলন গোটা 1 যুগেরও বেশি সময় ধরে বিএনপি অব্যাহতভাবে করেছে। ফলে বিএনপির একটা গুরুত্বপূর্ণ এখানে বক্তব্য আছে। বাম গণতান্ত্রিক জোট, অনেকগুলো রাজনৈতিক প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, সেই দলগুলো কখনো গণপরিষদের কথা বলেনি। আর কেউ বলেছে কিনা জানি না। যেখানে এতগুলো রাজনৈতিক দল বারবার বলছে যে সংকট কাটাতে দ্রুত সংসদ নির্বাচন দরকার, সেখানে এই সংসদ নির্বাচনের সাথে আবার গণপরিষদ যুক্ত করা, এটা আমার মনে হয় যে বাস্তবে সম্ভব না। এছাড়া ওই গণপরিষদ নির্বাচন, সেকেন্ড প্রক্লেমেশন, তারপরে নতুন সংবিধান, এই বিষয়গুলোকে বিএনপি বলছে যে এটা ষড়যন্ত্র হিসেবে দেখছে। সালাউদ্দিন আহমেদের বক্তব্য দেখেন, মির্জা আব্বাসের বক্তব্য দেখেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য দেখেন, সবাই কিন্তু এটা নেতিবাচক ভাবে নিচ্ছে। ফলে এইসব ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া আলাদাভাবে এগোনো খুব কষ্টকর। এটা যদি জাতীয় গণতান্ত্রিক পার্টি এগোতে চায় তাহলে শুরুতেই কিন্তু ঝামেলা বাঁধবে বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এবং এই ঝামেলা অন্তর্বর্তী সরকারের নিতে পারবে না, তাদের জন্য খুব ডিফিকাল্ট হবে। এবং যদি কোনো কারণে সরকার যদি ছাত্রদের এই দাবির ব্যাপারে যদি আগ্রহ দেখায় তাহলে কিন্তু সরকার বিতর্কিত হবে। এবং বিএনপির আগেই বলেছে যে সরকারের ভেতরে থেকে নতুন দল করা হচ্ছে, এখনো ছাত্র প্রতিনিধিরা আছে। ফলে এই সরকার নির্বাচন পরিচালনায় নিরপেক্ষ হবে, এটা কিন্তু বিশ্বাসযোগ্য হবে না এবং বিএনপিটা মানতে চাইবে না।
ফলে খুবই একটা ক্রিটিক্যাল অবস্থায় যে নতুন নতুন যে দাবি, যে নতুন সংবিধান, সেকেন্ড প্রোক্লেমেশন, হ্যাঁ, এই বিষয়গুলো অতটা সোজা না। যাই হোক, নাহিদ ইসলাম বলছেন গণপরিষদ নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে হতে পারে, এর মাধ্যমে নতুন কাঠামো এবং নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে সহায়তা করবে। নতুন সংবিধানের ব্যাপারেও তো আপত্তি আছে। সংবিধান সংশোধনের কথা বলা হচ্ছে যে নির্বাচনের পর যারা নির্বাচিত হবেন তারা পার্লামেন্টে সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করবেন, কিন্তু এখন এত ঝামেলার মধ্যে যাওয়া যাবে না। যাক, এটা সাভার স্মৃতিসৌধ এবং তারপরে রায়ের বাজার কবরস্থানে গেছেন ছাত্র নেতারা, ভালো। এইটা অন্তত স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রতি তাদের এই অঙ্গীকারটা খুবই আশা জাগান নিয়ে। কিন্তু রাজনৈতিক বিভিন্ন ইস্যুগুলো নিয়ে যেভাবে এগোচ্ছে জাতীয় গণতান্ত্রিক পার্টি, তার মতন করে তার সাথে যদি অন্য রাজনৈতিক দলগুলোর সমন্বয় না ঘটে তাহলে সংঘাত অনিবার্য। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জনাব সার্জিস আলম, তিনি এখন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। তার একটা মন্তব্য নির্বাচন নিয়ে বেশ আলোচিত হচ্ছে এবং আমি মনে করি এটা জনাব সার্জিস আলমের ব্যক্তিগত মতামত হিসেবে আর নেওয়ার কিছু নেই, কারণ দীর্ঘদিন থেকে জাতীয় নাগরিক কমিটি একই ধরনের আলোচনা করেছেন, এবার তিনি আরো স্পেসিফিক করেছেন। ফলে এটা আমাদের তাদের দলের বক্তব্য হিসেবে আমরা নিতে চাই এবং এর মাধ্যমে আসলে তারা আমাদের কি বার্তা দিতে চাইছেন বা কি বার্তা আমরা পাচ্ছি সেটা নিয়ে কথা বলতে চাই। এবং শুরুতে বলে নেওয়া ভালো, তার মন্তব্যকে এভাবে দেখার যথেষ্ট সুযোগ আছে যে বাংলাদেশে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই সরকারের ক্ষমতা যতটা সম্ভব দীর্ঘায়িত করার একটা চেষ্টার বহিঃপ্রকাশ হিসাবে এটা দেখা যেতে পারে। মঙ্গলবার তিনি সকাল 10টায় রায়ের বাজার বৌদ্ধভূমিতে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত ও দোয়া মোনাজাত শেষে সাংবাদিকদেরকে বলেন যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে এদেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে। খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে, বিচারের মঞ্চে দাঁড়াবে, ফাঁসির মঞ্চে দাঁড়াবে। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মানুষ, কোনো রাজনৈতিক দল ভুল করেও যেন নির্বাচনের কথা না বলে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমি পরে আরো কিছু কথা বলেছেন। আমরা রাজপথে ছিলাম, আমাদের যে ভাইয়েরা রাজপথে জীবন দিয়েছে, মায়েদের চোখ দিয়ে এখনো কান্না ঝরছে, পানি পড়ছে। আমরা মরার আগে অন্তত খুনি হাসিনার বিচারটা দেখে মরতে পারি। আমরা শুধু একটা অনুরোধ করতে পারি, আমাদের জায়গা থেকে মায়েদের পাশে থাকার সর্বোচ্চটুকু চেষ্টা করব। আবারও ওই বাক্যটা পড়ি, যে বাক্যটা প্রচুর আলোচিত হচ্ছে, যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। রাজনৈতিক দলের লোকজন রেটরিক ব্যবহার করে, কারণ আমরা এই প্রশ্ন করতেই পারি, টেকনিক্যালি হাসিনার যে ফাঁসি হবে জনাব সার্জিস কিভাবে বলতে পারছেন? আমরা তো হাসিনার বিচার চাইছি। ফাঁসি চাওয়া নিয়ে কিন্তু একসময় প্রচুর আলোচনা সমালোচনা আমরা করেছি যৌক্তিকভাবে। যখন গণজাগরণ মঞ্চ থেকে জামায়াতের অভিযুক্ত নেতাদের বিরুদ্ধে ফাঁসি চাই দাবি করা শুরু হয়েছিল, তখন আমরা এটা রাষ্ট্রে এক ধরনের ফ্যাসিবাদী আচরণ বলেছিলাম। কারণ কেউ একজনকে যখন আমরা বিচার চাই, সুবিচার চাই, ন্যায্য বিচার চাই, তখন আমরা ফাঁসি চাই সেটা বলতে পারি না, বলা উচিত না। শেখ হাসিনা বিভৎস সব মানবতা বিরোধী অপরাধ করেছে, এটা নিয়ে কোনো রকম কোনো সন্দেহের কিছু না। আমাদের চোখের সামনে ঘটেছে অল্প কিছুদিন আগে, যেগুলোর ইভেন প্রচুর ভিডিও ডকুমেন্টেশনস আছে আমাদের হাতে। সহি, জেনুইন, ন্যায্য বিচারেও অনেকে বলেন একবার না বহুবারই ফাঁসি হতে পারে তার। তারপরে এটা বলা নিয়ে প্রশ্ন তোলা যায় যে তার বিচার আমরা যতদিন না দেখতে পাচ্ছি। তারপরে যে বললাম শুরুতে, যখন রাজনৈতিক দলগুলো মাঠে থাকে তাদেরকে মাঝে মাঝে পপুলিস্ট কথা বলতে হয়, এটাকে আমরা এভাবেই ধরতে পারি। কিন্তু যেটা জরুরি কথা, এই বিচারের আলাপের একটা প্রেক্ষাপট আছে, এটা আজ না, বেশ কিছুদিন থেকেই জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু হয়েছে, যেটা এখনো চলছে। সেটা তারা প্রথম যে দাবি শুরু করেছিলেন, সংস্কার শেষ হওয়ার আগে কোনোভাবে নির্বাচন হতে পারবে না। এটা এক ধাপে গেল। এরপর শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজনের বিচার হওয়ার আগ পর্যন্ত নির্বাচন হতে পারবে না, এইরকম আলাপ শুরু হলো। যৌক্তিকভাবে এই প্রশ্ন আসে, আসলে বিচার শব্দটাকে কিভাবে তারা ডিফাইন করেন। মানে এখন শুধু শেখ হাসিনারও না, তারা আওয়ামী লীগের লোকজনের কথাও বলেছেন, এখানেও সেটা আছে। এখন খুব সহজে আমরা প্রশ্ন করতে পারি,
ধরি আমরা শেখ হাসিনার বিচার এখানে যে আন্তর্জাতিক অপরাধ আদালত আছে সেখানে হচ্ছে, সে আইনের অধীনে যেখানে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, তিনি এবং আরও টপ বেশ কিছু মানুষের, এবং আমরা আমাদের চিফ প্রসিকিউটরের যারা তাজুল কিছুদিন আগে জানিয়েছেন যে 1-1.5 মাসের মধ্যেই তার তদন্ত শেষ হয়ে বিচার কার্য শুরু হবে, এবং তার ভাষ্য মতে আগে বলেছেন, এটা এদিন বলেননি, যে এই বছরের মধ্যেই তার কিছু বিচার দেখা যাবে। এগুলো কিন্তু প্রাথমিক রায়, এরপর আপিলের সুযোগ আছে, এরপর সব প্রসেস শেষ করে তার বিচার, মানে তাকে ফাঁসির মঞ্চে দেখতে যাওয়া, এটা বহু বছরের ব্যাপার। এটা তো শেখ হাসিনা, এছাড়া তার প্রচুর দলীয় লোকজন আছে যাদের বিরুদ্ধে এই আদালতে মামলা হবে না, তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ না, অনেক ভয়ঙ্কর ক্রাইমের অভিযোগ আছে বিভিন্ন জায়গায়। খুন মানেই কিন্তু মানবতা বিরোধী অপরাধ না, বহু এলাকায় খুনের অভিযোগ আছে, কাউকে আহত করার অভিযোগ আছে, কারোর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানির অভিযোগ আছে, সবগুলো ফৌজদারি অপরাধ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নানা রকম এরকম অবৈধ ব্যবসা, মাদক ব্যবসা, বহু অভিযোগ আছে। সো এগুলো নিয়ে তো শত শত বা হাজার হাজার মামলা হয়েছে, আরও হবে। তো এগুলোরও বিচার হতে হবে, এগুলো কবে নাগাদ হবে সেই প্রশ্ন। নট অনলি দ্যাট, আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচার এই বছরই হয়ে যাবে কিনা আমি সন্দিহান। সরকার যেভাবে বলুক না কেন, আমি ধারণা করি যে সরকার আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মোটামুটি কমপ্লাই করার জন্য এই বিচারটা নিয়ে খুব তাড়াহুড়ো করবে না, করা উচিত হবে না। কারণ এই মামলা যদি শুরু হয় এবং শেখ হাসিনা যদি এটাকে কন্টেস্ট করার সিদ্ধান্ত নেন, তাহলে আসলে অনেকগুলো প্রসেস শুরু হবে। এই আদালত নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইন নিয়ে প্রশ্ন হতে পারে, এই আইনের মানে সেই এখতিয়ার বা এই আদালতে সেই এখতিয়ার আছে কিনা এভাবে বিচার করার, নানান রকম প্রশ্ন উঠে তারপর বিচার, তারপর সাক্ষ্য, সব কিছু, তারপর শুনানি, এসব করতে 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 আসলে এটা এমনিতেই এই প্রাথমিক রায়ে দীর্ঘ সময় লেগে যাবে। এখন আমরা খেয়াল করব যে জাতীয় নাগরিক কমিটি এবং এবার নাগরিক পার্টি এই বিচারটাকেই প্রধান করে তুলছে, এবং ভাষা খুবই কঠোর, কেউ যেন কোনোভাবেই নির্বাচন না দেখছি এই দেশে কোনো নির্বাচন, হাসিনাকে ফাঁসির মঞ্চে যতদিন না দেখছি ততদিন এই দেশে নির্বাচন হবে না, খুব ক্লিয়ারলি বলছেন উনি। আবারও বলছিলেন, আমি পড়েছি আগে, আবারও একটু পড়ি, যে হাসিনার নির্দেশে এতগুলো হত্যা করা হলো, সেই খুনের বিচার না দেখা পর্যন্ত কিভাবে দেশের মানুষ ভিন্ন কিছু চিন্তা করে, মানে নির্বাচনকে ইন্ডিকেট করছেন। মানে একটা দেশ যখন একটা ডিজাস্টারের মধ্যে দিয়ে গেছে যায়, তার জন্য সব প্রসেস বন্ধ করে বিচার শেষ করে করতে হবে, এবং ধরনটা হচ্ছে এই সরকারি বিচার করবে, আর কেউ বিচার করবে না, এবং সেটা শেষ হওয়া পর্যন্ত। আসলে মোদ্দা ব্যাপারটা কি, আমরা বেশ কিছুদিন থেকে দেখছি একটা প্রবণতা আমাদের মাঠে আছে, কিছু কিছু মানুষ নির্বাচনকে পিছিয়ে দিতে চান। নির্বাচন রাজনীতি, মানে আমরা রাজনীতির কথা বলি, গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলি, গণতন্ত্রকে পুনরুদ্ধারের কথা বলি, কিন্তু নির্বাচনের কথা বললে সমস্যা আছে। নির্বাচনের কথা বললে রাজনৈতিক দলগুলো বদমাশ হয়ে যায়। বদমাশ শব্দটা একজন খুবই পরিচিত ইন্টেলেকচুয়াল, পাবলিক ইন্টেলেকচুয়ালের মন্তব্য থেকে এসছে। তো বদমাশ হয়ে যায়, তারা গিয়ে বসেই আছে ওখানে গিয়ে তার ভাষ্য মতে চাঁদাবাজি, টেন্ডারবাজি করার জন্য। কেউ একজন 15 বছর খেয়ে গেছে, অন্য যে কেউ আর 15 বছর খেতে চায় বলে এই ধরনের আলাপ তৈরি করছেন। সো এই আলাপগুলোর সাথে খুবই রেজোনেট করে এই দলটা। আমাদের আসলে তারা চান বা না চান, তারা এই দলগুলোরই বক্তব্য মাঠে আনছেন, এটা খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। এটা খুব বাজে মেসেজ, খুব ভয়ঙ্কর মেসেজ। আমরা এটা বুঝি যে এই দলটা যতটুকু সময় পেয়েছে, সেই দলটা আসলে নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় নেই। আই অ্যাগ্রি, তারা দল তৈরি করতেই অহেতুক অনেক দেরি করেছেন। অহেতুক শব্দটা আমি বিশ্বাস করি বলে বলছি, কেউ দ্বিমত করতে পারেন। তারা দেরি করেছেন, দেরি করে এখন দেখছেন সময় কম বেশি বছরখানেক আছে, 1 বছর না 2-3 বছরও একটা দল নির্বাচনের জন্য সঠিকভাবে প্রস্তুত হতে সময় লাগে। সুতরাং তারা পারবে না, তাদের সময় বেশি লাগতে পারে, সে কারণে তারা এগুলো বলতে পারেন। কিন্তু আমার কাছে সন্দেহ হয় যে এগুলো শুধুমাত্র রেটরিক না, কারণ এই কথাগুলো ক্রমাগত বলছেন এবং তারা ইনক্রিজিংলি টাফার শব্দ ব্যবহার করছেন। একসময় যতটা কঠোর শব্দ ব্যবহার করতেন, এখন আরও কঠোর, আরও কঠিন শব্দ ব্যবহার করছেন। এবং এই ক্ষেত্রে ডক্টর ইউনূস, আমাদের প্রধান উপদেষ্টার যে বক্তব্য, সেটার সাথেও তারা কমপ্লাই করছেন না। বাংলাদেশে কোনো নির্বাচন হবে না যতদিন ফাঁসির মঞ্চে না দাঁড়ান। কিন্তু ডক্টর ইউনূস তো ঘোষণা করেছেন এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে পারে, এবং তার ভাষ্য মতে যদি যথেষ্ট সংস্কার কেউ মেনে না নেয়, ধরে নিলাম টেকনিক্যালি বিএনপি মনে করলো যে ন্যূনতম সংস্কার করেই করতে হবে, এটা তারা প্রকাশ্যেই বলছে, তাহলে তো এই বছরের মধ্যে নির্বাচন হয়ে যাবার কথা। এবং আমাদের প্রধান উপদেষ্টা বহু জনের সাথে, এখনও 2 দিন আগেও তিনি ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দলের সাথে বলেছেন স্পষ্টভাবে যে এই বছরের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তো তাহলে তারা তার সাথে দ্বিমত করছেন।
আমি যে জিনিসটা ভয়ের বলে মনে করি, বাংলাদেশে একটা চেষ্টা আছে, একটা গ্রুপ আছে, তারা মাঠে আছে, মাঠে নেমে গেছে, আকার ইঙ্গিত থেকে আস্তে আস্তে এগুলো আরও প্রকাশ্য হয়ে উঠবে। তারা নির্বাচনটাকে অপ্রধান বা গুরুত্বহীন দেখিয়ে তারা চেষ্টা করবেন এমন পরিস্থিতি তৈরি করা যাতে এই সরকারের ক্ষমতা অনেক বেশি দীর্ঘায়িত করা যায়, অথবা এমন গোলযোগ তৈরি হয় যাতে নির্বাচনটা না হয় ভিন্ন কিছু মানে আমি রাগঢাক না করেই বলি, সেটা একটা সরাসরি মিলিটারি টেক ওভার হতে পারে, সেটা সরাসরি না হয়ে ১/১১ মতো একটা সিভিলিয়ান ফেসের মিলিটারি কু হতে পারে, অথবা তাদের কেউ খোয়াব দেখেন যে এখানে একটা বিপ্লবী সরকারের নাম দিয়ে এখানে সংবিধান স্থগিত করে ডিক্রি দিয়ে দেশ চালিয়ে দেশের ক্ষমতা দখল করবেন। এরকম নানান খোয়াব নানান জনের আছে, সেগুলোর একটা পায়তারা আমরা দেখতে পাচ্ছি। আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, তারা রাজনীতি করতে এসছেন, রাজনীতি করুন, রাজনীতি করাই তাদের জন্য উচিত হবে। খুব স্বাভাবিকভাবেই এই নির্বাচনে তারা অনেক ভালো কিছু করতে পারবেন না, এটা এই কারণে নয় যে তারা প্রচুর ভুল করেছেন। আমি মনে করি তারা প্রচুর ভুল করেছেন এবং যতটুকু এগিয়ে যেতে পারতেন ততটুকু এগিয়ে তারা এবার যেতে পারবেন না। কিন্তু সেই ভুলগুলো না করলেও প্রতিষ্ঠিত একটা বহু বছরের রাজনৈতিক দলের সাথে ফাইট করার মতো জায়গায় তারা এবার 2, 3, 4, 5 বছর পরে নির্বাচন হলেও তারা এটা পারতেন না। যেটা তাদের করা উচিত যে নির্বাচন হোক, নির্বাচনের দেশটা স্থিতিশীলতার মধ্যে আসুক, তারপর তারা তাদের রাজনীতি আসলে মূলত তখন শুরু করবেন। কারণ অনিবার্যভাবেই, তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি ক্ষমতায় আসে তাদের বাংলাদেশের মতো দেশে আসলে সুশাসন নিশ্চিত করা খুব কঠিন। খুবই ঐকান্তিক ইচ্ছে থাকলেও নানান জায়গায় নানান সমস্যা তারা করবে, সংকটে পড়বে, সেগুলোকে ভিত্তি করে তারা তাদের রাজনীতি সাজাতে পারবেন এবং তারপরের নির্বাচনে তারা একটা উল্লেখযোগ্য শক্তি হিসাবে তারা ভোটের মাঠেই থাকবেন বলে আমরা আশা করতে পারি। এটাই হওয়া উচিত তাদের সঠিক লাইন। তারা যদি কিছু লোকজনের প্ররোচনায়, আমি এটা প্ররোচনা বলছি, তারা অনেক ছোট মানুষ, কিন্তু কিছু লোকজন তাদেরকে প্ররোচিত করছেন, প্রকাশ্যেই প্ররোচনা দেখছি বলে বলছে, আমি ভেতরে খবর জানি না, ভেতরে কতটা করেন সেটা অনুমান করতে পারি। সেই প্ররোচনার ফাঁদে পা দিয়ে তারা যদি নির্বাচনকে ম্যানিপুলেট করার, নির্বাচনকে ডিলেট করার, এই অর্থে বলছি, নির্বাচন ম্যানিপুলেট না, ডিলেট করার বা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা যদি করেন, খুব বড় ক্ষতি তারা এই জাতি এবং রাষ্ট্রের করবেন। তাদের এই বাস্তবতা মনে রাখতে হবে। কেউ বলেন যে এরকম কিছু বলা মানেই বিএনপির দালাল হয়ে যাওয়া, বিএনপির পক্ষে কথা বলা। নট নেসেসারিলি। আমাকে অনেকে এই কথাটা বলছেনও। কেন নির্বাচন নিয়ে এতটা কথা বলি বা সামনের নির্বাচনগুলো নিয়ে আসলে পরিস্থিতি কি দাঁড়াতে যাচ্ছে, রাজনৈতিক প্রেক্ষাপট কি দাঁড়াতে যাচ্ছে, এগুলো নিয়ে আমি আরও বিস্তারিত কথা বলে যাব। আমি আমার অবস্থান স্পষ্ট করব, নট অনলি এই কারণে যে আমাকে আপনারা যাতে বুঝতে পারেন সেজন্য শুধু না, যাতে আমার এই ইন্টারপ্রিটেশন থেকে আপনারা অন্তত চিন্তার একটা খোরাক পান। আপনারা আপনাদের মতোই চিন্তা করুন, আমরা প্রত্যেকে তার মতোই চিন্তা করি এবং আমি এই দাবিও করি না আমার চিন্তা এই নির্ভুল বা শ্রেষ্ঠতম চিন্তা, কিন্তু একটা অল্টারনেটিভ চিন্তা যেটা আপনার চিন্তা নয়, সেটাও একটু যদি আপনার মাথায় থাকে বোঝা সহজ হবে। সো নির্বাচন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাংলাদেশের এখনকার পরিস্থিতি আসলে সেই দিকে চলে গেছে, যাচ্ছে না, চলে গেছে বলে আমি মনে করি। এমনকি ডিসেম্বর আমার কাছে দূরে মনে হচ্ছে। আমি জানি এই কথা শোনার সাথে সাথেই অনেকে আমাকে নানান ট্যাগ দেবেন, তারপরও আমি এই সঠিক কথাটা বললাম। আসসালামু আলাইকুম। রাজনৈতিক দল হিসাবে আমাদের গতানুগতিক ধারার যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্যান্য দলগুলোর তুলনায় চারিত্রিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে একটু পজিটিভ ভূমিকায় কিন্তু জামাত ছিল, যে দুর্নীতি করে না, লুটপাট করে না, অনেক কিছু করে না। আমরা প্রতিদিন গণমাধ্যমে বিএনপির নানান লুটপাটের খবর শুনছি, কিন্তু এই প্রথমবারের মতন এমন খবর জামাতের পক্ষ থেকে আসবে জামাতও কল্পনা করে নাই। আর এইভাবে জামাতের 2 উইকেট জনগণ গণধোলাই দিয়া ফেলে দিবে, এটাও কিন্তু জামাত ভাবে নাই। ভাবা যায় ডাকাতি করতে গিয়ে বলা হচ্ছে যে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়া জামাতের 2 জন নেতাকে মাইরা ফেলা হয়েছে। আবার এদের বিরুদ্ধে কিন্তু বেশ কিছু মামলা আছে। পুলিশের বক্তব্য, ঘটনার প্রেক্ষাপট চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে 2 জন নিহত হয়েছেন। গতরাত 10টার দিকে উপজেলার সাতকানিয়ার এওচিয়া ইউনিয়নের ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনায় 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। জামাতের পক্ষ থেকে বলা হয়েছে এই 2 জন তাদের সক্রিয় কর্মী। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজমান। তো কারা মারা গেলেন গণধোলাইয়ে? উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা এলাকার নিজামুদ্দিন এবং একই ইউনিয়নের গুরগুরি এলাকার আবু সালেক, 2 জনই জামাতের সাবেক সংসদ সদস্য
শাহজাহান চৌধুরী আনসারীর অনুসারী হিসাবে পরিচিত। তো নিজামউদ্দিনের বিরুদ্ধে 10টি হত্যা মামলা রয়েছে সাতকানিয়া থানা পুলিশ বলছে। ঘটনার বিষয়ে বলা হচ্ছে যে আপনার যিনি ওসি সাহেব আছেন যে রাতে গোলাগুলির খবর পেয়ে আমরা ছনখোলা গ্রামে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি, আর দুজনেই গণপিটুনিতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, গুলির 6টি খোসা, একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন যে সোমবার রাত 10টার মধ্যে 4টি সিএনজি চালিত অটোরিকশায় চেপে একদল যুবক ছনখোলা পশ্চিমপাড়া এলাকায় গিয়ে এলোপাতারি গুলিবর্ষণ করতে থাকেন। এ সময় মসজিদের মাইকে ডাকাত আসছে ডাকাত আসছে এমন ঘোষণার পর লোকজন সেখানে জড়ো হয় এবং বহিরাগত অস্ত্রধারীদের ঘিরে ফেলে। এরপরই বহিরাগত যুবকরা গুলি চালাতে থাকেন। এ সময় 4 জন গুলিবিদ্ধ হন, যার মধ্যে 3 জন স্থানীয় বাসিন্দা এবং একজন দোকানদার। আহতরা বলছেন যে স্থানীয়রা নেজাম সালেকদের গুলিতেই এই ব্যক্তিরা আহত হয়েছে যারা গুলি করেছে। তো পুলিশ এবং স্থানীয়দের ধারণা এক পর্যায়ে গুলি শেষ হলে বহিরাগতরা দূরে রাখা গাড়িগুলোর দিকে এগিয়ে থাকেন, কিন্তু এলাকাবাসী লাঠিসোঁটা দেশীয় অস্ত্র নিয়ে নেজাম সালেক সহ এই বহিরাগতদেরকে গণধোলাই দেন, আর এতে 2 জন স্পটে মারা যান। আপনার ধারণা করা হচ্ছে যে 5ই আগস্ট যে থানাগুলা লুট হয়েছে ওই থানা থেকে যে অস্ত্রগুলা মিসিং হয়েছে এই অস্ত্রগুলাই এরা হাতে নিয়েছে। উদ্দেশ্য কি ছিল যারা এখানে গেল বা তাদেরকে মারল, নাম প্রকাশ না করার শর্তে ছনখোলা এবং কাঞ্চন এলাকার একাধিক বাসিন্দা বলছে ছনখোলা গ্রামে আওয়ামী লীগ আমলে স্থানীয় চেয়ারম্যান মানিকের আধিপত্য ছিল। তো পট পরিবর্তনের পর মানিক এলাকা ত্যাগ করলে নিজামউদ্দিন তার গ্যাং নিয়ে এলাকায় ফিরেন। এরপর থেকে চেয়ারম্যান মানিকের বাড়িঘর, গরুর খামার, ইটভাটা, বাগান লুট করে এই নিজাম এবং তার বাহিনী। শুধু ছনখোলা গ্রামের মানিক চেয়ারম্যানের বাড়ি নয়, নিজাম বাহিনীর চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ড কাঞ্চনা, এউতিয়া, চরতি, আমিলাইশ এলাকায়ও পৌঁছেছে। সাতকানিয়া উপজেলার জামাতের সেক্রেটারি তারেক হোসেন বলেন, আওয়ামী ফেসিসদের পলাতক সন্ত্রাসী মানিক চেয়ারম্যান ও তার ক্যাডাররা পরিকল্পিতভাবে জামাতের 2 কর্মীকে ডেকে নিয়ে হত্যা করেছে। তার মানে জামাতের 2 উইকেট ফালাই দিছে কে? আওয়ামী লীগ ধারণা করা হচ্ছে যে মাইকে ঘোষণা দিয়া ডাকাত ডাকাত। এখন এদের সম্পর্কে পুলিশের বক্তব্য কি? এই নিজামের নামে 10টা হত্যা মামলা আছে। গতকালকে দেখলাম ওই সাবেক কোন এমপির সাবেক শ্বশুর 2 যুগ আগে বউয়ের সাথে তালাক হয়েছে, ওই লোকের বাড়িতে গিয়া একদল লোক তল্লাশি করতে গিয়া এই ছিনতাই, ঘরে লুটপাট এগুলা চালাচ্ছে। এগুলা চালাইতে গেলে স্পটেই ধোলাই দিতে হবে। কেন? দেশে এমন হয়ে গেছে যে ভাই আমার ঘর লুট করবে, আমি কথা বললে আবার আমার বিরুদ্ধে ডেভিল হান্ট হবে। একটা পরিস্থিতি এরকম যে বর্তমান ইউনূস সরকারের আমলে একটা জিনিস মনে হয় বৈধতা নেওয়ার চেষ্টা করছে, আওয়ামী লীগ হইলে তার বাড়িঘর লুট করা যাবে, আওয়ামী লীগ হইলেই তার সবকিছু এখানে আমরা মন যাচ্ছে তাই করতে পারবো। আর যার বাড়িতে লুট হচ্ছে তিনি যদি বাধা দেওয়ার চেষ্টা করেন তার বিরুদ্ধে মামলা হবে, তাকে খোঁজা হবে ডেভিল হিসাবে। এরকমই তো একটা প্রেক্ষাপট। এই যে নিজামউদ্দিনের অনুসারীরা, জামাতের এই গ্যাং যারা আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতি করতে গেছে বা লুটপাটের উদ্দেশ্যে ঘোরাঘুরি করতেছে, তো যে মানিক চেয়ারম্যান সে যদি এলাকার মানুষ নিয়ে এদেরকে ধোলাই দেয়, এটা তো অন্যায়ের কিছু না। আপনি আমার বাড়ি লুট করবেন, আমি অপরাধ করছি ভাই, আমারে পুলিশে নেন, জেলে নেন, ফাঁসি দেন, কিন্তু আমার বাড়িঘর সম্পত্তির উপর তো আপনি হামলা করতে পারেন না। কিছু কিছু এলাকায় জামাতের এমন অ্যাক্টিভিটিস কিন্তু আছে। গতকালকে 3টা নিউজ আসছে জামাতের লুটপাট ঘটনাকে কেন্দ্র করে। দেখছেন তো বিএনপির প্রতিদিন 100 আসে, বাট আসে কিন্তু, যদিও জামাতের এই ইস্যুতে জামাতের কোনো কেন্দ্রীয় নেতা মুখ খোলেন নাই। তারা বলছে এটা আওয়ামী লীগ পরিকল্পিতভাবে করছে। দেখুন পরিকল্পিতভাবে কারে করছে? যার নামে অলরেডি 10টা হত্যা মামলা আছে, তাই না? পুলিশের বক্তব্য, কারোর বাড়ি ঘরে এই যে হাত দেওয়ার খেলা শুরু করছেন, 10 বছর পরে হোক 15 বছর পরে হোক, কখনো আওয়ামী লীগ আসলে, এবার তো জামাত শুধু বাড়িঘরে ঘুমাইতে পারে নাই, কারো বাড়িঘরে যে হামলা হয় নাই, এই খেলা কিন্তু শুরু করছেন। মব জাস্টিস অনেক ভারী পড়বে, আমরা এগুলো চাই না। ব্যক্তির অপরাধে তার শাস্তি হবে, কিন্তু তার পরিবার, তার সম্পত্তি আপনি হাত দেওয়ার কে? আওয়ামী লীগকে আজীবনে লেগে দেশ থেকে গেছে গা, আপনার মনে হচ্ছে আর ফিরে আসবে না? তখন আমরা আবার নিউজ করতে হবে যে উচিত শিক্ষা হয়েছে। এগুলো বন্ধ করেন। ভালো থাকুন। ওয়াকারের ওই বক্তব্যকে আমি যেমন বলি যে অনেকদিন পরে সে হয়তোবা একটা স্ট্যান্ড নিয়েছে,
আমি সমর্থন বেসমর্থন কিছুই বলছি না, বিকজ আমি আসলে এখন মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছি, বিশেষ করে সেনাবাহিনীকে বিশ্বাসের পুরো ব্যাপারটা আমার কাছে মানে এরকম কোথাও মনে হচ্ছে যে নিজের তাগিদে কোথাও একটা সেনার তো একটা নিজস্বতা রয়েছে, সেই তাগিদে কোথাও একটা কি তার এই ধরনের পরিবর্তন, এই জিনিসটা পুরোপুরি সেনাবাহিনীর উপরে এসে পড়ছে। ওরা যেটা বলছে যেটা নতুন করে তদন্ত হোক, তদন্ত তো তাহলে ওয়াকারের বিরুদ্ধেও হবে, তার কর্তব্যে অবহেলা আছে কিনা সেটা দেখা হবে। যেমন ধরেন আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি প্রবাসী, একটা সজ্জন এক ভদ্রলোক, তিনি একজন অনেস্ট অফিসার ছিলেন, তিনি দীর্ঘ সময় বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ভ করেছেন। এই মানুষটা নীরবে নিভৃতে তার জীবনযাপন করছেন, কোনো কথা নেই বার্তা নেই। বাংলাদেশের অন্যতম মৌলবাদী পত্রিকা আমার দেশের মাহমুদুর রহমান সম্পাদক ব্যক্তিগতভাবে তাকে অ্যাটাক করে বসেছে। কি অ্যাটাক করে বসেছে? একটা মিথ্যা প্রোপাগান্ডাটা সেখানে চালু করা হচ্ছে, এটার সাথে কিভাবে লিঙ্ক আছে সেটা বলছি। সেটা হচ্ছে ব্রিগেডিয়ার শামস চৌধুরী, তিনি নাকি সেদিন অস্ত্রাগারের দায়িত্বে ছিলেন, হুইচ ইজ নট কারেক্ট, এটা মাথায় রাখতে হবে। এই শামস চৌধুরীকে নিয়ে এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইন শুরু হয়েছে, যে শামস চৌধুরী কেন হয়েছে সেটা জানেন? মজার ব্যাপার হচ্ছে আপনাকে মরিয়া প্রমাণ করিতে হইবে যে আপনি আসলে ভালো ছিলেন। বাংলাদেশের অবস্থাটা এমন, শামস চৌধুরী কেন ওই 57 জনের সাথে মারা যান নাই, এইটা হচ্ছে মৌলবাদীদের রাগ, যে তুমি যদি এতই ভালো হবা তাহলে তোমাকে কেন মারলো না? আরে সেখানে তো অনেক আর্মি অফিসার বেঁচে গিয়েছে সেদিন। তো শামস চৌধুরীকে যখন ধরা হবে বা শামস চৌধুরীর বিরুদ্ধে চার্জ আনা হবে নতুন করে, তখন সেনাবাহিনীর অন্য অফিসারদের বিরুদ্ধে চার্জ আনা হবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যেই বিচারটা অলরেডি হয়ে গেছে, যেই অপরাধীরা অলরেডি সাজা পেয়েছে তাদেরকে তো ছেড়ে দিচ্ছে এখন, আপনি তো জানেন মনে হয়। ইন্দিরাজি, আমি সেটাতে আসছি, সেটা কিন্তু আরেকটা ভয়াবহ ব্যাপার যেটা ভারতকেও টাচ করে, সেটাতে আমি আসছি। কিন্তু এই যে শামস চৌধুরীর বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, তারপরে বিভিন্ন আর্মি অফিসারদের বিরুদ্ধে একটা স্মিয়ার ক্যাম্পেইন, সেইটা কিন্তু ওয়াকারের গায়ে এসে পড়ছে, নাম্বার ওয়ান। তাহলে আমি পয়েন্টগুলো কি পেলাম? ভারতের একটা সিরিয়াস প্রেশার আছে, আমেরিকার একটা সিরিয়াস ইঙ্গিত আছে পেন্টাগন থেকে যে হোয়াটস গোয়িং অন রিলেটেড টু ইউনাইটেড নেশনস। আরেকটা হচ্ছে তার নিজের বাহিনীর উপরে এটা এসে পড়ছে, এবং তার চোখের সামনে সে তো দেখতেই পাচ্ছে, কারণ তার স্ত্রীও তো নিরাপদ না। মানে বাংলাদেশে যা হচ্ছে, তার স্ত্রী যদি এখন বাসা থেকে বের হয়, তার বাচ্চারা যদি বাসা থেকে বের হয়, হয়তোবা তার কিছু হবে না, কারণ তার আশেপাশে অনেক সিকিউরিটি থাকে, কিন্তু তার স্ত্রী সন্তান তারাও তো যাচ্ছে ইউনিভার্সিটি, স্কুল, কলেজে পড়ছে। ফলে আমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিক প্রেশার প্লাস নিজে এটা অনুভব করছে যে তার এই অদূরদর্শিতা এবং তার এই বেইমানির কারণে, যেটা সে 5 তারিখে করেছে, বাংলাদেশ বিপদে পড়েছে। ফলে তাকে তখন একটা ব্যবস্থা নিতে হয়। ফলে সেই কারণে আমার ধারণা তার এই কনসার্ন বক্তব্যটা আপনি দেখতে পেয়েছেন। ফলে সেনাবাহিনীর জুনিয়র অফিসারদের কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে, এবং এটা কিন্তু তার এখন পর্যন্ত টিকে থাকার মূল অস্ত্র বলে আমি অন্ততপক্ষে মনে করি। ফলে সেই কারণে তিনি টিকে আছেন। কিন্তু এই যে সেনাবাহিনী, আপনিও তো বিভিন্ন রকম দ্বিমত পোষণ করছেন যে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কিন্তু যার ট্র্যাক রেকর্ড এত ভালো, তিনি তো তাহলে শেষ পর্যন্ত এসে তার ট্র্যাক রেকর্ডটা খারাপ করে ফেললেন, কারণ সেনাবাহিনীকে তিনি ঠিকমতো চালনা করতে পারেননি। দেশের মানুষ কিন্তু সেনাবাহিনীর ওপরও আস্থা হারিয়ে ফেলেছেন। আপনি 5ই আগস্টের আগে তার দায়িত্ব ছিল কি? সার্বভৌমত্ব রক্ষা করা তো হচ্ছে সেনাবাহিনীর প্রধান একটা দায়িত্বের মধ্যে একটা, প্রধান দায়িত্ব এটা। এখন ধরা যাক যে নরেন্দ্র মোদীজি তিনি একটা বড় এই ধরনের একটা ঘটনা ঘটলো পলিটিক্যাল, তাহলে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বটা কি? আপনার এপিসি, পুলিশের এপিসিতে এসে পুলিশকে খুন করা, আর্মির উপরে এসে অ্যাটাক করা, তখন তো সেনাবাহিনী সেটা প্রতিরোধ করবে। তো আমরা যেটা লক্ষ্য করলাম যে লাস্ট মুহূর্তে তার যে এই বিগড়ে যাওয়া, এই যে লাস্ট মুহূর্তে তার যে বিপথে পরিচালিত হওয়া, আমরা কিন্তু এইটা কখনো বলিনি যে আপনি কাউকে গুলি করেন, এটা কখনো গভর্নমেন্টের এজেন্ডাও তো ছিল না। গভর্নমেন্ট প্রতিরোধের ব্যাপারটা, এবং আপনাকে কেউ মারতে আসলে আপনার সেলফ ডিফেন্স আছেই, সেটা তো আর গভর্নমেন্টকে বলে দিতে হয় না। পুলিশ যদি কাউকে গুলি করে, কখন গুলি করে? আপনাকে কেউ গুলি করতে এসেছে, মারতে এসেছে, তখন। এটা তো গভর্নমেন্ট ইনস্ট্রাকশন দিতে হয় না, কমপ্লিটলি আমাদের সিআরপিসিতে লেখা আছে, পুলিশ প্রবিধানে লেখা আছে। একই ব্যাপার সেনাবাহিনীর ক্ষেত্রেও। সুতরাং তারা তো কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। তারা আপনার যে আক্রমণগুলো হয়েছে, আন্দোলনের নামে যেই পুলিশকে মারা হয়েছে, থানা পুড়িয়ে দিয়েছে, সেনাবাহিনীর উপরে আক্রমণ হয়েছে, সেনাবাহিনীকে রাস্তার মধ্যে পিটিয়েছে, এবং সেনাবাহিনী নিজেও তো অনেক জায়গাতে দুর্নীতিতে জড়িয়ে গেছে। এই জায়গাগুলোতে তো সেনাবাহিনী কমপ্লিটলি ব্যর্থ হয়েছে। আমি বলবো না অ্যাজ এ হোল সেনাবাহিনীর একটা অংশ, আমি বারবারই বলছি, সেনাবাহিনীর একটা অংশের কারণে সেনাবাহিনীর আজকের যে বদনাম, আমাদেরকে এগুলো বলতে হচ্ছে,
সেটা তো আমাদের জন্য কষ্টের একটা ব্যাপার। ফলে তার এই হঠাৎ বিগড়ে যাওয়া, এবং আমি আপনাকে এর আগের অনেকগুলো প্রোগ্রামে বলেছি যে তার ট্র্যাক রেকর্ড, আজকে আমি এটা বলেছি আগের, আমরা জানি যে কানাডাতে তার অর্থ পাচারের কথা, এটা আমরা শুনেছি, সে কিভাবে টাকা পেয়েছে না পেয়েছে। ফলে একটা মানুষের এই হঠাৎ করে বদলে যাওয়া, তার এই জঙ্গি সর্দার হিসেবে আবির্ভূত হওয়া, তার পেছনের এই হিজবুত তাহরিরকে নানানভাবে এই মোর্চাটাকে, এই হিজবুত তাহরির কোয়ার্টারকে মদত দেওয়া, এই প্রত্যেকটা জিনিস আমাদের জন্য বিস্ময়ের, যে একটা মানুষ ঠিক এই অর্থে বাক চেঞ্জ করে কিভাবে। তাহলে কি এবার শান্তি সেনা ঢুকবে বাংলাদেশে? দেখুন, বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে, অনেকে অনুমান করছে হবে। আমি বলছি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, এবং সেটা শুরু হয়েছে, অফিসিয়ালি শুরু হয়েছে 5ই অগস্ট থেকে। যেভাবে সাধারণ মানুষকে মারছে আপনি দেখেন না, এই মাসের লাস্ট মাসের 6 ফেব্রুয়ারি যখন 32 নম্বর ভাঙলো, তখন 32 নম্বর ভাঙার পাশাপাশি আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর সব ভেঙে পুড়িয়ে দেওয়া হলো। আজকে যদি বলা হয় যে অমুকের বাড়ি ওইখানে, এটা ভেঙে ফেলো, অমুকের বাড়ি সেখানে ভেঙে ফেলো, কোনো জবাবদিহিতা নেই। এবং সরকার এটাকে প্রমোট করছে, সরকার এই জঙ্গিবাদ মৌলবাদকে ক্রমাগতভাবে, এইটা পুরোটাই হচ্ছে ইউনুসের একদম প্রেসক্রিপশনে। এই যে একটা নতুন যে টোকাইদের দল যেটা হলো নাগরিক পার্টি, তারা আবার কায়দা করে দিয়েছে, এটা তো কমপ্লিটলি একটা স্ট্রিট বেগারদের, এই টোকাইরা একসাথে জড়ো হয়ে এই দলটা করেছে। এটাকে দল বলাটাও তো আসলে এটা ভিক্ষুকদের টোকাইদের দল। তো আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই পুরো ঘটনাটাতে সেনাবাহিনীর ভূমিকাটা কি? 32 নম্বর যখন ভাঙছিল, সেনাবাহিনী কি করেছে? কোথায় ছিল? দেখাই তো যায়নি। এসেছে, এটা লোক দেখানোর জন্য এসেছে, চলে গেছে। তারা বিভিন্ন জায়গাতে বলে বেড়াচ্ছে, আমি যখন খোঁজ খবর নিয়েছি, তারা বলে বেড়াচ্ছে যে না, এটা ওখানকার পুলিশের দায়িত্ব ছিল, পুলিশ করেনি, হঠাৎ করে সেনাবাহিনীকে ডাক দিয়ে। হঠাৎ করে আপনার এখান থেকে ধরা যাক ধানমন্ডি 32 থেকে ক্যান্টনমেন্ট, যেটা মহাখালী, কত কিলোমিটার হবে? 6-7 কিলোমিটার। সেনাবাহিনী 6-7 কিলোমিটার দূরে মার্চ করতে পারবে না, তাহলে যুদ্ধে কি করবে তারা? আপনার ধরা যাক যুদ্ধে এরকম হঠাৎ করে খবর আসলো যে একটা ক্যান্টনমেন্ট ভেঙে দেওয়া হবে, তখন কি করবে? তো তারা যখন বলে যে এটা হঠাৎ করে হয়েছে, এই করে হয়েছে, সেনাবাহিনীর 10টা এপিসি যদি সেখানে আসতো, অ্যাটলিস্ট 10-15 হাজার সৈন্য যদি সেখানে আসতো, এটা তো শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলে ব্যাপারটা তা না, এটা ঐতিহাসিক স্থান, এটা একটা হেরিটেজ, এটা একটা মুক্তিযুদ্ধ, এটা একটা জাদুঘর ছিল, সবচেয়ে বড় বড় একটা মিউজিয়ামে কিন্তু মানুষ থাকতো না। ফলে এই প্রত্যেকটা ঘটনা সেনাবাহিনীর ব্যর্থতা প্রমাণ করে। এবং আপনার যে প্রশ্নটা ছিল পার্টিকুলার হচ্ছে যে এই গৃহযুদ্ধটা যদি এইভাবে কন্টিনিউ করে, আপনার কি মনে হয় ইন্দিরাজি, আমাদেরকে যদি এইভাবে গলা টিপ দিয়ে ধরা হয়, ক্রমাগতভাবে আমাদেরকে হত্যা করা হয়, মারা হয়, এই দেশের মানুষ না বলে আমাদেরকে ক্রমাগতভাবে বলা হচ্ছে, আমরা দাঁড়াতে পারছি না, ঘরে থাকতে পারছি না, আমাদের বাড়িঘর সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, আমরা রাজনীতি তো অনেক দূরের কথা, আমরা রাস্তায় বের হতে পারি না, হাউসে। তো এরকম একটা জায়গাতে শান্তি রক্ষী সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে, সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও দেখে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই, আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।